পরদিন অন্তু ডাক পড়ল প্রফেসর সিরাজির কক্ষে। কক্ষে প্রবেশের পথে পিয়ন থামালো। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। কিন্তু প্রফেসর নিজেই ডেকে নিলেন অন্তুকে। ভেতরে আসতে দাও ওকে। ভেতরে প্রবেশ করে সে সালাম জানালো। ইসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। কক্ষের পরিবেশ শীতল নিঃশব্দ। কয়েকজন শিক্ষক ও কিছু দূরে দুজন সিনিয়র চুপচাপ দাঁড়িয়েছে মূর্তির মতো। বসে যে কেউ নেই তা নয়, বসে যে লোকটি সিরাজি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে, অন্তুর পদার্পণ তাকে সামান্য উদ্দীপিত করেনি। দৃষ্টি অবধি কাঁপেনি। সে মনোযোগ সহকারে একটি কাজ করছে। বাঁ হাতের অনামিকা আঙ্গুলের রূপোর আংটিখানা আঙ্গুলের মাঝে ঘোরাচ্ছে, কিন্তু দৃষ্টি সেদিকে নেই। ঠান্ডা দৃষ্টি মেঘের উপর। বলবান লম্বা দেহে সাদা ধবধবে পাঞ্জাবি, যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে অন্তু চেনে। ছাত্র পরিষদের একতলা বিল্ডিংয়ের সামনে একগাদা ব্যানার লাগানো, সেসবে এই লোকটার ছবি রোজ ছাপা হয়তো। নাম হামজা পাটোয়ারি। অন্তুর কেমন অস্বস্তি হয়েছিল এই পর্যায়ে। ইসুফ সিরাজি জিজ্ঞাসা করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলেন। সে তো আর নতুন কিছু নয়, তুমি কি করছিল? আমাকে সিগারেটে টান। আহ, ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয়। বিরক্তই হলেন তিনি। তুমি কি করছো সেটা বলো। অন্তু স্যারের সামনে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। সিনিয়র দুজন কেসে উঠল। শিক্ষকের দৃষ্টি সরু হলো। সিরাজি সাহেব মাড়ি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিল। হামজার হেলদোল নেই। হামজা খুব মনোযোগে তার হাতের আংটির সঙ্গে খেলছে। ইসুফ সিরাজি ধমকে উঠলেন, এই শিখেছে? কার সঙ্গে এই আচরণ করছে কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র আনকালচার মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটি আসো বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভেতরে? তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? জানো? অন্তু বোকার মতো অবাক হলো। সে নেয়া অনজ্ঞ বলে অবাক হলো, নয়তো এমন স্বাভাবিক ঘটনায় অবাক হবার কিছু নেই। নাম কি? মেহেরজাবিন আমরিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বুর যদি প্রেশার বাড়ে, সম্মানের আঁচ লাগবে আব্বুর। এখানে অন্তুর দৃঢ়তার শেষ এবং অসীম দুর্বলতা শুরু। তার দৃষ্টি সচেতন হলো। সে দেখতে পেল এ পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার উপর পড়ছে। গভীর চোখ দুটো হাসছে। অন্তর পা থেকে মাথা অবধি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবারও মেঝেতে আটকাছে। অন্তর আব্বুর নাম বলল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ আলী নাকি? জি। এখনও মাস্টারি করেন? জি না, রিটায়ার করছেন বছরখানেক আগে। ইসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞাসা করেন, হামজা তুমি কিছু বলবে? হামজা মনোযোগ বিঘ্ন ঘটালো না প্রফেসরের ডাকে। কিছু মুহূর্ত পর পর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাতখানা তুলে তর্জনী ও মধ্যমা আঙ্গুল নেড়ে সামান্য ইশারা করলো। অন্তুকে বের হয়ে যেতে অনুমতি দিল নাকি খুব আগ্রহতার সাথে আদেশ করলো বলা মুশকিল। তা বলে চোখ তুলে দেখল না একবার। কক্ষ থেকে বের হওয়ার পরে অন্তুর হৃৎস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল কিছু। হৃৎস্পন্দন বাড়ার মতো উল্লেখ্য কিছুই ঘটেনি। অনুল্লেখ্য ব্যাপারটুকু হৃৎপিণ্ডের অস্থিরতা মিশে থাকাই ভালো। এর আগে কখনো এমন নিকট দূরত্ব হামজার সঙ্গে দেখা হয়নি। সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিল্ডিংয়ে পেরিয়ে শহীদ মিনার চত্বরে, যেখানে এক সিনিয়র মেয়ে ডাকলো অন্তুকে। মেয়েটির নাম তানিয়া। তানিয়া জিজ্ঞাসা করলো, গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? অন্তু বসলো সিঁড়ির উপর। শরীর কিছু দুর্বল অনুভব হচ্ছে। সে বলল, গতদিন আবার? কেন, এর আগে কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো, কোন ইয়ারে যেন তুমি? সেকেন্ড ইয়ারে। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা? ভার্সিটি হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর একই হয়। তোমার সঙ্গে হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে। অন্তু চিনল না জয় আমির। প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্তি হলো সে। 2 বছর ভার্সিটি পড়ছ, এবার কি বলবে? জয় আমিরকে চেনো না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? আচ্ছা, কাউন্সিলের ছেলে
ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। তো জয় আমিরকে? হামজার ফুফুতো ভাই জয় আমির। তানিয়া অন্তুর আনমনে ভাবনাটা পছন্দ করলো না। তার মনে হলো সে চেনাতে পারেনি জয় আমিরকে। আর একটু বিশদভাবে বর্ণনা দিল। সে বলল 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করছে। শ্যামনা বললেন লম্বা করে থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেন যেটাতে যে লেখা আছে, ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। কাল তো দেখা হয়েছিল মনে আছে? অন্তুর মনে আছে। লোকটা ঝুঁকে পড়ে এসেছিল অন্তুর পর, বুকের উপর পড়ে থাকা চেনের লকেটটা অন্তুর শরীরে স্পর্শ করেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলে চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়া সুরে গোপনীয়তা রক্ষার তাগিদ। খুব সচেতন সে, ভয়াবহ রহস্যের ব্যাপারে খোঁজ চালাচ্ছে সে। অন্তু বলল বিশেষ কিছু না, র্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা পাচ্ছ কেন? আমি কাউকে কিছু বলবো না, এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা হওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে। আর কী সব হয়ে থাকে? তানিয়ার হাসি পাচ্ছে, খুব বিদ্রুপের হাসি। রাগও হচ্ছে অন্তুর নাদানিতে। কেন তুমি জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে? আন্দাজ আছে, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া বোকা নয়, জয় আমিরের হাতে পড়েছিল অথচ তেমন কিছু হয়নি, এটা বিশ্বাস করার মতো বোকা অন্তত সে নয়। সে বলল তাই নাকি? যাক, তা যদি সত্যিই হয় তো ভালো। কিন্তু তুমি কি করছো? তোমাদের নিয়ে কানাঘুষো চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষো? কানাঘুষোর মতো কিছুই তো হয়নি। এছাড়া সাহসের কিছু নেই। যা আমার পছন্দ নয় তাতে আমি সাপ সাপ মানা করে দিছি। তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষো কিছু হয়নি। হয় তুমি পাগল নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অভদ্রতা করলো কোন সাহসে? জয় আমিরকে তুমি চেনো না, হামজা পাটোয়ারিকে চেনো না। অন্তু মনে মনে করলো ঘাস কাটতে আসি না, এবং এসব পঙ্কপালদের খবর রাখতে তো অবশ্যই না। আসি পড়ালেখার জন্য, তা শেষে ফিরে যাই। তানিয়া অন্তুকে সতর্ক করলো, শোনো তুমি এখনও খুব নাদান বুঝলে। তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে। ওসব এখানে চলবে না। তুমি পর্দা করো, ভদ্র মেয়ে। কাল কি হয়েছে কি হবে জানি না, কিন্তু তুমি সাবধান হও। এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমারও তখন অ্যাডমিশন নেওনি। জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করলো। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না, কিন্তু বাঁচতে দেয়নি। জয় হামজা এই দুটো অভিশাপ। আবার ভালো। ভালো কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ ওরা দুই ভাই আর তার দলবল করে। পুরো ছাত্র সংগঠন বেশ ভালোই যোগান দেয়। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। অঞ্চলের নামডাং আছে হামজার, কিন্তু জয় আমিরের সেরকম না। অন্তুর চোখের সামনে হামজার শীতল চোখে মেঝের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল। সে তানিয়াকে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে আবার ভার্সিটিতে? শুধু রাজনৈতিক ছাড়া অন্য কিছু? আমরা তো ছুটি দিছিলাম। বঙ্গমাতা হলেন আয়া সালমা খালাকে চেনো? দেখেছি। হামজা ভাইয়ার নিজস্ব যে ক্লাবটা আছে ওটা চেহেল গাজী মাজারের ওইদিকে। ওই ক্লাবের পাশে থাকে সালমা খালা। কয়েক বছর আগে ওনার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে সেই ক্ষত থেকে ক্যান্সার হয়েছিল। তার চিকিৎসায় খালা নাকি ওই বাড়ি জায়গাটা বিক্রি করে দেয়। বিক্রিটা আবার কেমন শোনো, পাওয়ার দলিল করা হয়। মানে ওই জমির বিনিময়ে যে টাকা নিয়েছিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ সুদসহ পরিশোধ করতে না পারলে ওই জমি সে ফেরত পাবে। কিন্তু পারেনি পরিশোধ করতে। আর জমিটা বিক্রি করেছিল রাজন অজগরের কাছে। ওরা কেমন লোক, কারা ওরা, তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে। তো রাজন অজগরের ভাতিজা পলাশ অজগর তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার, কিন্তু খালার যাওয়ার জায়গা নেই। তো উনি আর কিছু সময় চান। সেই সময় টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন, আর নয়তো চলে যাবেন। সেই জন্য হামজা পাটোয়ারিকে ধরেছেন। হামজার ভাইয়ের আব্বা তো কাউন্সিলর। তো হামজা ভাই কাউন্সিলর, সব মিলে একটা সালিশি বিচার হয়। কিছু সময় দেওয়া হয়। তার মধ্যে সালমা খালা টাকা দিতে পারেনি, জায়গা খালি করেনি। এখন কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। অন্তুর গলা শুকিয়ে গেল। পাওয়া যাচ্ছে না মানে? আর এসব কি সবাই জানে? তাহলে পলাশ অজগর বা হামজা পাটোয়ারিকে ধরছে না কেন কেউ?
চুপ চুপ চুপ, আস্তে কথা বলো। পাগল নাকি তুমি? মরবে, কে কাকে কি বলবে? লোক এত খবর কিভাবে জানবে? আমরা হলের খালা, তাই আমি একটু ভেতরের খবর জানি। তোমাকে একটু সতর্ক করলাম জন্য বললাম। তুমি যে দুঃসাহস দেখিয়েছো, এখনো সময় আছে, সাবধান হও। তাছাড়া এখনও কেউ জানে না আখি কোথায় বা কী করছে। অন্তু উদ্ভ্রান্তের মতো উঠে এলো, মাথাটা ভার হয়ে গেল। তা নিয়ে খুব শাসিয়ে দিল, এসব যেন কাউকে না বলে, খবরদার। অন্তুর চোখে সামান্য কল্পিত এক অপরিচিত কিশোরীর চেহারা ভাসতে লাগলো। তার মনে হলো খুব পছন্দের কেউ অপহৃত হচ্ছে। কি হয়েছে সেই অপরিচিতের সঙ্গে? কোথায় আছে সে? এরপর দুদিন ভার্সিটিতে গেল না অন্তু। আব্বু জেনেনি। এই পরিস্থিতি তার সাধ্যই হলো না একা ভার্সিটিতে পা রাখার। দুটো দিন পড়তে বসতে নামাজে এক কিশোরীর জন্য প্রার্থনা করলো। রাতে ঘুম এলো না, পড়ায় মনোযোগ এলো না। পরদিন কুষ্টিয়া থেকে ফিরল মার্জিয়া। তখন খাড়া দুপুর। অন্তু গোসল সেরে এসে সবে তোয়াল থেকে চুল চড়ছে। রাবেয়া জোহরের নামাজ পড়ছে। মার্জিয়ার সঙ্গে এনেছে এক ভারী ব্যাগ। তাতে কিছু টাটকা শাকসবজি দেখা যাচ্ছে, পুঁই শাক, কয়েকটি আটি লাল শাক, গাছের লাউ, এক ফালি মিষ্টি কুমড়ো, নতুন বানানো কলাই ডাইলের বড়ি, ধনেপাতা। ব্যাগটা মার্জিয়া ধূপ করে মেঝেতে রাখলো। অন্তু ব্যাগটা হাতে তুলে জিজ্ঞাসা করলো, আন্তিক আনতে যায়নি? একা এলে? মার্জিয়া অবাক জবাব দিল। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে গোসল করে আসুন, আমি নামাজটা পড়ে আসি, এরপর খাবো। মার্জিয়া খ্যাঁক করে উঠলো, এই নাটক করবো না তো অন্তু, সহ্য হচ্ছে না গায়ে। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাঁত করে উঠল মজিয়া, তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে পরামর্শ শোনার আশা রাখিবা কই? কথায় বলো না গা জ্বলে। কী হয়েছে, খেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারিনী ননদ থাকতে রাগ আর কার উপর হবে? অন্তু দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর কড়া হয়ে উঠল, মুখ সংযত করুন আপনি। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারি না। কি করবা তুমি? আমার বোনের সংসারে যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারে তাড়াইবে নাকি এইখান থেকে? তুমি জানো অন্তু, আমার মেজাজে সবসময় আগুন জ্বলে। তুমি সামনে আসলে মনে হয় কেরোসিন ঢেলে পড়লো। আমি কবে জানি না পাগল হয়ে যাব। অন্তু যথাসম্ভব শান্ত স্বরে বলল, অকারণে এমন কর্কশ ব্যবহার করলে মনে শান্তি থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে বললেন, আমাকে দেখলে আপনার রাগের আগুনে কেরোসিন ঢেলে পড়ে, এর কোনো কারণ আছে আপনার কাছে? চুপ। তোমার এত মিঠিমিঠি জ্ঞান তো আমি চাই না। আমার জীবনটা জাহান্নাম বানাতে তোমাদের সবার যত আয়োজনই যথেষ্ট। তার উপর আর ভালো মানুষই দেখাতে আইসো না। রাবেয়া জোহরের নামাজে বসেছিল, দ্রুত সালাম ফিরিয়ে উঠে এসে, কি হয়েছে মার্জিয়া? কিসব কথা এইসব? কেমন করতেছে কেন? মুখ ঝামটি মরল মার্জিয়া। শখ আমার খুব, তাই না? অন্তু বলল, ভনিতা না করে বলুন আমি কি করছি। আপনার শখ পরে মেটাতে পারবেন না। আপনি কি একটা নোংরা ভাষা ব্যবহার করলেন, তার উপযুক্ত কারণ দেখার। অর্ডার নাকি তোমার? অনেকটা তাই। ফাঁকেসের মতো মুখ ফসকে ফট করে এমন কিছু বললে ফেলবেন যা আমার আত্মমর্যাদা ও চরিত্রকে আঘাত করবে, সেটা তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না ভাবি। উপযুক্ত ভিত্তিসহ ব্যাখ্যা করুন আপনার ভাষাটা মাতারি কি, আর সেটা আমি কিভাবে? মুখ বিকৃত করলে মার্জিয়া। উকলাতে ভালোই শিখেছো, হ্যাঁ? কথাবার্তা এমন বলো যেন গোটা দুনিয়া তোমার আদালত। তুমি মাতারি কেমনে জানো না তুমি? আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙে যায়, তখন দেখবা আমি তোমারে এই বাড়িতে শান্তিতে থাকতে না দিয়ে কেমন হিড়হিড় করে টেনে বের করে দিয়েছি। রাজিয়া গর্জে উঠে এবার মৃদুস্বর বলল, আমার মেয়েকে বের করে বা রাখার তুমি কে? আমার মেয়ের বাম্মা মরে যায়নি। এখন যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা, এখনও বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হয়েছে তা বলবা না? না তো জানাই নেই তোমায়। এত রহস্য করো কেন, হ্যাঁ? মাজিয়া চিটমিট করে উঠল, যেন সে অনেক কিছু বলতে চায়। অনেক কিছু আছে তার, যা বলার আছে কিন্তু বলার নয়। সে বরং তার বদলে আরও কর্কশ সুরে বলল, বলতে পারলেই তো হলো। বলতে পারি না আম্মা, আর না সইতে পারি। তবে এখন যা বলতেছি, আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে কে রাখে? তখনই আন্তিক বাড়ি ঢুকলো। ক্লান্ত, পরিশ্রান্ত, রক্তশূন্য, প্রাণহীন চেহারা দেখলে মনে হয় গথিত হরর সিনেমা দেখানো কোনো ভ্যাম্পায়ার বাস্তবে এসে আন্তিককে আক্রমণ করছে এবং নিজের সমস্ত পিপাসা মিটিয়ে নিচ্ছে আন্তিকের প্রাণরস শুষে।
সে আস্তে করে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কিসের চিৎকার চেঁচামেচি? রাবেয়া গর্জে উঠলেন। এবার মৃদু স্বরে, মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায় কত বাপ? কি হয়, কিসের কথা কয় কিছুই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মানুষটা এমনি চিন্তায় চিন্তায় শেষ, আজ 3 দিন বাড়ি নেই। আন্তিক যেন নীরব নিথর চরিত্র হিসেবে দৃশ্যপট ঢুকেছিল, সেই ভাব বজায় রেখে ওভাবে চুপচাপ নিজের কক্ষে চলে গেল, যেন তার কিছুই বলার নেই, কিছুই করার নেই। বিশেষত সে শুনতে চায় না স্ত্রীর অভিযোগ, শুনতে চায় না আব্বুর পরিস্থিতি। অন্তুর মনের বিরূপতা বলে, সে ঘৃণা ভরে দেখে হঠাৎ একদিন নিঃশব্দের কারণে মৃতপ্রায় কাপুরুষ বনে যাওয়া একমাত্র বড় ভাইকে। তত্তর যুবক আন্তিক তার অপুরুষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এ বাড়িতে। আন্তিক শুধুমাত্র একটা দেহমাত্র, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা ও বিতৃষ্ণা জেগেছে সব কিছু বুঝে নির্বিকার থাকা আন্তিকের উপর। মার্জিয়া অকারণে চিৎকার চেঁচামেচি করে কেন, কিসের বললে কিছু বোধগম্য হয় না। আর আন্তিক কিছুই বলে না। আন্তিক আমজাদ মাস্টারের সুযোগ্য ছেলে, যার পড়াশোনা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য, বিবেকহীন, মূর্খ কাপুরুষের জন্মটা কবে যেন। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে এলো। পেছনে রাবেয়া বেগমের ফুপানো আওয়াজ পেল, ফিরে তাকালো না। অবলা মা তার। আব্বু বাসায় নেই, কুড়িগ্রাম গেছে। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবে না। অন্তু পড়ার টেবিলে বসলো। এখন আব্বু এসে বিছানায় বসলে তবে কিছু হতো। এই বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটা, মাথাটা ভার হচ্ছে মাথাটা। চলবে, অবরুদ্ধ নিষিদ্ধ। দ্বিতীয় পর্ব।